মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু অশোভন কথা বা আচরণ মানুষের মনে নিয়ে আসে একরাশ কষ্ট। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের সকলের উচিত সর্বদা সকলের সাথে ভালো এবং সুন্দরভাবে কথা বলা। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। সিজদার বাবার কিন্তু আজকে ছুটির দিন। তার ছুটির দিন হলেও আমি কিন্তু আছি একদম দৌড়ের ওপর। আগের দিন রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, তাই আজকে কিন্তু একটু ঝটপট নাস্তা বানিয়ে ফেলছি। রুটির ক্ষেত্রে আমার সবসময় লাল আটার রুটিটাই বেশি পছন্দ। কোনো সবজি ভাজি বা কোনো কিছুতে যাব না, জাস্ট ডিম ভাজি করে নিয়েছি আর রুটি ভাজি করে, আর সেই সাথে আমি আসলে কিছু বাদামও ভেজে নিব। রোজার পর কিন্তু আমার ওয়েটটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই এবারে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। নাস্তাটা শেষ করেই আসলে ঘরের টুকটাক গোছানোর কাজ শুরু করব। আমি তো মাঝে মাঝে খুব আফসোস করে মাকে বলি যে দেখো মা, সিজদা আসলে কতটা ঘর এলোমেলো করে রাখে। আমি তো যতবার পারি আসলে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু সব সময় তো আর পারি না। তবে মাঝে মাঝে ঘর অগোছালো দেখলে কিন্তু অনেক মন মেজাজ বিগড়ে যায়। তো আমার মুখে এমন একটা কথা শুনে আমার মা কিন্তু বলেছেন যে ঘরটা সন্তান শূন্য, যে মায়ের কোলটা খালি, যে এত আকুতি মিনতির পরেও মা ডাক শুনতে পারছে না, সেই ঘরটার কথা একটু চিন্তা করো, তাহলে হয়তোবা তোমার আর এই আফসোসটা হবে না। মায়ের আসলে এই কথাটা শোনার পর মনে হয় আর দ্বিতীয় কোনো চিন্তাই আসতে পারে না, তাই না? আমার জীবনে যত মন খারাপ, যত বেদনা, যত কিছুই আসলে আছে, যতবারই আমি আমার মার সাথে শেয়ার করেছি, ঠিক এইভাবেই একটা প্রপার সলিউশন পেয়ে গিয়েছি। গত ভ্লগেও কিন্তু আমাকে একজন খুব বাজেভাবে একটা কমেন্ট করেছেন, যেটা নিয়ে আমার প্রচণ্ড মন খারাপ ছিল এবং সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কমেন্টটা করেছিলেন নাসিমা সুলতানা এই আইডি থেকে, এবং যে ব্যাপারটা আসলে হয়েছিল তা হচ্ছে উনি আমার একটা ভ্লগ দেখে কমেন্ট করেছেন নাইস। এবং কখনো কখনো কিন্তু আপনারা কমেন্টে রিপ্লাই দিতে গেলে দেখবেন যে কমেন্টগুলো এসেছে তার নিচে কিছু অটো রিপ্লাইয়ের অপশন রয়েছে। সেখানে লেখা থাকে থ্যাঙ্কস ফর লাইকিং, থ্যাঙ্কস ফর ভিজিটিং, এই ধরনের কথা। আমিও তার নাইস লেখা সেই কমেন্টের উত্তরে সেই অপশনগুলো থেকে থ্যাঙ্কস অপশনটাকে বেছে নিয়েছিলাম, এবং শুধুমাত্র এই থ্যাঙ্কস বলার জন্য আমাকে কি কথা শুনতে হয়েছে সেটা তো আজকে আপনার স্ক্রিনশটের মাধ্যমেই দেখে নিলেন। মার সাথে যখন প্রবলেমটা শেয়ার করেছিলাম বা মন খারাপটা শেয়ার করেছিলাম, বা আমার ফ্যামিলি মেম্বারদের সবার সাথে, তখন তারা একটা কথাই বলেছিল, জীবনের সব ক্ষেত্রেই এরকম কিছু আগাছা থাকবেই, সেগুলোকে আসলে ছেঁটে ফেলে দিতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয়। মন খারাপ হবে, খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক, তবে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হয়। সবটাই ঠিক আছে এবং সবটা আসলে মানি, বুঝি। তবে আমার কাছে মনে হয় কি, যে মানুষটাকে আমি চিনি না, জানি না, শুধুমাত্র এই সোশ্যাল প্ল্যাটফর্মেই তার সাথে আমার পরিচয়, তার একটা খারাপ লাগার বিষয় নিয়ে আমি তাকে এত বড় কথা কিভাবে আসলে বলতে পারি? আমরা ব্যক্তিগতভাবে আসলে যাই হই না কেন, যতটা রুড হই, যতটা রাগী মানুষ হই, আমরা মানুষ হিসেবে কেমন, আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা কেমন, বা ফ্যামিলির শিক্ষা কেমন, অনেকটা কিন্তু গেস করা যায় কমেন্টের মাধ্যমে। আমার এত মন খারাপ দেখে আপনারা কিন্তু অনেক সান্ত্বনা আমাকে দিয়েছেন। কার কথা বলবো আসলে বুঝতে পারছি না, কারোর একজনের নাম নিলে অন্যজন প্লিজ রাগ করবেন না। কমিউনিটি পোস্টে যখন পোস্ট করেছিলাম তখন কিন্তু রাবেয়া মুক্তা আপু আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন। এর মধ্যে সুন্না আপু রয়েছেন, আমার প্রিয় রেবেকা আপু রয়েছেন, পুষ্পা আপু, মেঘনা আপু, বিডি কিচেন এবং প্রাঙ্গণে মোর চ্যানেল থেকেও আপুরা রয়েছেন, ইভা আপু, লিপি আপু, ইসরাত জাহান আপু, তন্নি আপু, মাহমুদা আপু, রত্না আপু, আয়েশা সিদ্দিকা আপু, প্রিয়া আপু, মাধুরী আপু, সোহানা আপু, নাহার আপু, তাসনিয়া আপু এবং সেই সাথে সুমি আক্তার আপু, মাখনিস ডেইলি ভ্লগার তাহমিনা আপু এবং আমাদের লিজু আপু, ওয়ান্ডার্স অফ হিজাবি গার্ল চ্যানেল থেকে আমার প্রিয় আপু, জুবায়ের আহমেদ আইডি থেকে একজন আপু, জান্নাতুল ফেরদৌস তাসনিম আপু, এমদাদুল কবির আইডি, মার্জান্স মম কিচেন, শিমু আপু, HSP এগ্রিকালচারাল কিচেন, নুরুন নাহার আপু, তানুমানু ভ্লগ অ্যান্ড কুক চ্যানেল, এরপর আছেন নাসরিন আপু, লিনা ইসলাম, সৈয়দ নাজমুল আইডি থেকে ইসরাত আপু, সেই সাথে আছেন আমাদের মোহাম্মদ রহিম আইডি, মাহবুব শিবরা আইডি, SJR বার আইডি, মিম ফাইজা ভ্লগ, মোহাম্মদ তুহিন, মম রোজিনা, আব্দুল আহাদ এবং আমার ননদিনী সামিয়া, আকন্দ হোমস ডায়েরি থেকে আমাদের প্রিয় আপু রয়েছেন, সিলেটি ব্লগার সাজেদা, শফিকুল ইসলাম, জয়না আক্তার, সালমা আক্তার, বিথি আপু, মীরা ডটার, অদ্রিশা আয়াত আপু, রুষা সামি রান্নাঘর, স্বর্ণা শাহিন ব্লগস, ফাইমা ব্লগ, হানি মধু চ্যানেল থেকে বিথি আপু,
তানিয়া মাহফুজা আপু এবং সেই সাথে আমাদের মুক্তা আপু, পপি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমাদের পপি আপু, শারমিন জাহান আইডি থেকে আমাদের শারমিন আপু। প্রত্যেকের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট আমি পেয়েছি, যা সত্যিই আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। শুধুমাত্র এই বাজে কমেন্টগুলোর জন্য না, আমি আসলে জীবনে মাঝে মাঝে এত কাজের প্রেশারের ভেতরে গিয়েছি, তখন অনেকবারই মনে হয়েছে যে এই ইউটিউবে আর থাকবো না, ব্লগ আর বানাবো না। কিন্তু আপনাদের এত সুন্দর সুন্দর ভালোবাসায় না কখনো আসলে ব্যাক করতে পারিনি। আপনারা, আমার পরিবার কখনোই আসলে পেছনে ফিরে যেতে শেখাননি আমাকে। চলুন এবার আমার সাথে আপনাদেরকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া যাক। এবারে কিন্তু যাচ্ছি 300 ফিট। ছুটির দিন বিকেলবেলা মানেই হচ্ছে আমাদের একটু ঘোরাঘুরি। আমরা বাসার সবাই এটা বেশ এনজয় করি। এদিকে আসলে আমাদের ছানাপোনার মা অর্থাৎ ফারিয়াপুর কথা খুব মনে পড়ে। সেই পিঙ্ক সিটির কথা আসলে বেশি মনে পড়ে। আপু, তুমি যদি এদিকে থাকতে তাহলে কিন্তু তোমার সাথে দেখা করে আসতে পারতাম। আসলে বাসা থেকে বের হয়েছি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে নয়, যেদিকে ইচ্ছে করবে সেদিকেই ঘুরতে যাব। আর 300 ফিটের এই রাস্তাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু একদমই যানজট মুক্ত এরিয়া, তাই এদিকে ঘুরতে আমাদের বেশি ভালো লাগে। নতুন যে জায়গায় এখন বাণিজ্য মেলা হয় সেটা কিন্তু আমার একবারও যাওয়া হয়নি, তাই সিজার বাবা আমাদের একটু ঘুরিয়ে নিয়েছিলেন। আর এখন কিন্তু ঘুরতে ঘুরতে আমরা পূর্বাচলের বেশ বিশেষ একটা জায়গায় চলে এসেছি। অনেক বেশি নস্টালজিক হয়ে যাচ্ছিলাম এই জায়গায় এসে। আমরা কিন্তু চলে এসেছি আমার ইউনিভার্সিটিতে, যেটা আগে ছিল মিরপুরে তালতলায়, সেটা কিন্তু এখন পূর্বাচলের এই রাস্তায় হয়ে গিয়েছে। নতুন এই ক্যাম্পাসে ক্লাস করার সৌভাগ্য আমার হয়নি, তবে এত বড় বিশাল সবুজ এবং সেই সাথে সৌন্দর্যমণ্ডিত এই ইউনিভার্সিটি দেখে আমার এবং সিজার বাবা দুজনেরই মনে হচ্ছিল যে আমরা নতুন আরেকটা ডিগ্রি নেবার জন্য এখানে ভর্তি হয়ে যাই। যেহেতু ক্লাস শেষ হয়ে গিয়েছিল, তাই আসলে আমাদের কোনো ফ্যাকাল্টি মেম্বারের সাথে দেখা হয়নি, তবে স্যার বা ম্যাডাম ওনাদের সাথে দেখা করতে পারলে আরও অনেক বেশি ভালো লাগতো। আর সবচেয়ে আসলে বেশি ভালো লাগছে যে নিজের সন্তানকে নিয়ে নিজের যে প্রিয় বিদ্যাপীঠ রয়েছে, নিজের ইউনিভার্সিটি, সেখানে ঘুরতে এসেছি। আর এত সুন্দর স্পটে এসে আসলে স্টিয়ারিংটা না ধরলেই না। আপনারা কিন্তু এটা বেশ এনজয় করেছেন আমার একটা শর্ট ভিডিওতে। অনেকেই বলেছেন আমার বেশ সাহস আছে, ধৈর্য আছে, এবং অনেকেই বলেছেন যে তারা তাদের হাজব্যান্ডের কাছে ড্রাইভিং শিখছেন। আমি কিন্তু এই যানবাহন যাই চালাতে পারি, সাইকেল, স্কুটি এবং সেই সাথে এই যে গাড়ি চালানো, সব কিছুর হাতে খড়ি কিন্তু সিজদার বাবার কাছ থেকেই পেয়েছি। আমারও যে ভয় লাগে না, একদমই না, তবে প্রচণ্ড পরিমাণে সাহস দেবার যে কাজটা রয়েছে সেটা সবসময় সে করে। 300 ফিটে একটা মালাই চা উপভোগ করে এরপর বাসায় চলে এসেছিলাম। আর সিজদা এখন ঘুমিয়ে পড়েছে, তাই আমার যত টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে বসে পড়েছি। বেশ কিছুদিন আগে বাদামগুলো আনা হয়েছিল, তবে আমি যদি এখন এগুলোকে ভেজে একদম প্রসেস করে না রাখি, দেখা যাবে নষ্ট হয়ে যাবে বা পিঁপড়া ঢুকে যাবে। আর ডায়েট করি বা যারা ডায়েট না করে সবার ক্ষেত্রেই কিন্তু এই বাদাম খাওয়াটা খুবই জরুরি। আর বাদাম খেলে আমার যেটা হয় যে গলাটা শুকিয়ে আসে, পানি পিপাসা পায় এবং পানি খাওয়া হয়। আমরা যারা ডায়েট করি তারা কিন্তু প্রায় দেখা যায় যে ক্ষুধা লাগে বা একটু পরপর কিছু একটা খেতে ইচ্ছে করে, তাদের ক্ষেত্রে আমি বলবো 2-1টা বাদাম হতে পারে বেস্ট একটা অপশন। ডুবো তেলে অনেকে এই বাদামটা খেতে পছন্দ করে, তবে আমার কাছে শুকনো খোলায় ভেজে এভাবে সংরক্ষণ করতে এবং সেই সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। অন্যান্য যে বাদামগুলো রয়েছে তার মধ্যে আমার কাছে চীনা বাদামটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর একটা কাজ করতে এসে দেখি যে আরেকটা কাজ আমাকে হাই হ্যালো জানাচ্ছে, তাই ভাবলাম যে ডালের যে পটটা রয়েছে সেটা একটু রিফিল করা যাক, তাহলে অন্য যে কাজটা যখন করতে যাব তখন আর বিরক্ত লাগবে না। আর এরপর ডিনার কমপ্লিট করার পর বেজে গিয়েছে রাত প্রায় 12:30। সিজদা যেহেতু ঘুম, আর অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আমার এই হোমমেড অয়েলটা আমি একটু বানাবো। আলহামদুলিল্লাহ, এই তেলের ব্যবহার করার পর আমি এবং আমার ননদিনী এত বেশি উপকার পেয়েছি যে অন্য কোনো তেলের কথা এখন আমরা ভাবতেই পারি না। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি আমার নানু বাড়ি থেকে মাকে দিয়ে আনিয়েছিলাম। এখন যদি তৈরি না করি দেখা যাবে যে এগুলো নষ্ট হয়ে যাবে। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা বাসায় এই হোমমেড অয়েলটা বানিয়ে নিতে পারি। আবার বেশ কিছু উপকরণ যেহেতু একবারে জোগাড় করে তারপরে তেলটা বানাতে হয়, তাই অনেকের কাছে কিন্তু বেশ ঝক্কিরও মনে হয়। তবে আপনারা যদি চান, আমার ফেসবুক যে পেজ রয়েছে স্মাইল উইথ সুরভি, সেখানে গিয়ে এই হোমমেড অয়েলটা অর্ডার দিতে পারেন। এই হোমমেড অয়েল নিয়ে কিন্তু রিসেন্টলি একটা পোস্ট দেওয়া হয়েছে আমার সেই ফেসবুক পেজে, সেটার নিচে কমেন্ট বক্সে আপনারা এই তেলের অর্ডার দিতে পারেন, অথবা পেজে গিয়ে মেসেজ অপশনে গিয়েও আমাকে অর্ডারটা দিতে পারেন। অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে আমি যে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি সেটা ব্যবহার করার পর কোনো বাজে স্মেল হয় কিনা। সেটা একদমই আসলে হয় না। এটা কতক্ষণ ধরে আমি আসলে জাল দিব, ইনগ্রিডিয়েন্টসগুলো কি পরিমাণ রান্না করলে বাজে স্মেলগুলো হয় না, সেটা কিন্তু আমি বেশ কয়েকবার যখন তেল বানিয়েছি তখন আস্তে আস্তে সেটা বুঝতে পেরেছি। তো এদিকে আমার তেলটা বানানো হতে থাক, আর এদিকে আপনাদের সাথে শেয়ার করব দুটো নিউজ, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। কোনটা আগে শেয়ার করে বলুন তো? আমার খুবই পছন্দের একজন আপু, হাবিবা খাতুন আপু, যিনি আমার খুব রেগুলার একজন ভিউয়ার্স,
রিসেন্টলি উনি আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে গত 16ই এপ্রিল আপু তার এক সন্তানকে হারিয়েছেন। বাচ্চাটা শুধুমাত্র অল্প একটু অসুস্থ ছিল। এরপর ইউনাইটেড হাসপাতালে একদিন ভর্তি থাকার পরেই ফজরের নামাজের পর বা ওয়াক্তের সময় ডাক্তাররা জানান যে বাবুটা আর পৃথিবীতে নেই। এমন একটা কমেন্ট পড়ার পর আসলে বেশ কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কি বলবো, কি বলা উচিত জানি না। শুধু বলবো আল্লাহ তাআলা আপুকে এই পরিস্থিতি থেকে নিজেকে ওভারকাম করার শক্তি দিক। তো এরপরে জানাতে চাই একটা গুড নিউজ। আমার আরেকজন ভিউয়ার্স আপু বন্যা আক্তার আপু আগামী শুক্রবার আপুর শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে এবং সকলের কাছে দোয়া চেয়েছে। দোয়া চাইতে চাইতে শেষ করছি আজকের ভ্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য।